got this class. So this is our first class স্পিকিং। ওকে, স্পিকিংটাকে ডেভেলপ করার জন্য মেইনলি টেন্স সম্পর্কে ক্লিয়ার একটা কনসেপ্ট রাখতে হয়। টেন্স আমি দেখাবো, যাদের কাছে আমার লেখা এই বইটা আছে, আমার প্রত্যেকটা পেইড কোর্সের স্টুডেন্ট কিন্তু এই বইটা নিয়ে থাকে। আমি কাউকে বলি না যে আপনি আজকেই নেন, একদিন 2 দিন 3 দিন লেটে নিতে পারেন, বাট এইটা না থাকলে এই পিডিএফ ফাইল থাকলে পিডিএফ এ আলাদা আলাদা পিডিএফ ওইভাবে দেখে কখনো ভাষা কাভার করা যায় না। এই বইটাতে একদম গোছানো পদ্ধতিতে সবকিছু থাকে। আমি এই কয়েকটা দিন আমি একটু বাইরে ছিলাম আমার একটা প্রজেক্টের কাজে। আমি যারা বইটা এখনো পান নাই বা অর্ডার করেননি, দ্রুত এটা নিয়ে নিবেন। বইয়ের প্রায় 400 টাকা, ঢাকার ভিতরের ডেলিভারি চার্জ 500, ঢাকার বাইরে টোটাল 530 টাকা দিয়ে দেশের যে কোনো প্রান্ত থেকে আপনি বই হাতে পেয়ে হোম ডেলিভারিতে নিতে পারবেন, ডেলিভারি ম্যানকে টাকা পরিশোধ করতে পারবেন। আগামীকাল প্রচুর বইয়ের অর্ডার যাবে, অর্থাৎ বইগুলো আমার অন্যান্য ব্যাচ থেকে অর্ডার আসছে। তো আহ, যারা অর্ডার করতে চান আজকে রাত এবং আগামীকালকের ভিতর ওয়েবসাইট থেকে, অথবা ওয়েবসাইট থেকে যদি কেউ না পারেন, আপনার নাম ঠিকানা এবং মোবাইল নাম্বার দিয়ে আমার হোয়াটসঅ্যাপে ইনবক্স করলে আমি আপনাদের আগামীকালই পাঠিয়ে দিব। তাহলে 2 থেকে 3 দিনের মধ্যে আপনারা বইটা পেয়ে যাবেন। আর এখন যে ক্লাসগুলো নিব, স্পিকিং এর যে ক্লাসগুলো, যে সেশনগুলো, সবগুলো এই বই থেকেই নিব। এই বইয়ের ভিতরেই সবকিছু থাকবে। তো এইটা আপনাদের নেওয়ার চেষ্টা করতে হবে, এটা আমি আগেও আপনাদেরকে বলেছি। যদি আপনি সত্যিকার অর্থে ল্যাঙ্গুয়েজটা শিখতে চান, গোছানো পদ্ধতিতে এগোতে চান, যেহেতু আমার লেখা একটা বই, আমার পেইড কোর্স করছেন, আমার লাইভ ক্লাস করছেন, তো এটা আপনার কাছে থাকলে এই ক্লাসগুলো আরো বেশি ইফেক্টিভ হবে। ইভেন যারা কয়েকটা ক্লাস মিস করছেন বা আমি কয়েকটা ক্লাস নিতে পারছি না, এই বইটা যদি আপনার কাছে থাকে, বইটা যদি ধারাবাহিকতা অনুযায়ী অর্থাৎ সিকোয়েন্স মেনটেন করে প্রত্যেকটা টপিক দেওয়া, সেই টপিক অনুযায়ী আমি ক্লাস নিই, এই এই ধারাবাহিকতা মেনটেন করে যদি বইটাকে আপনারা একটু পড়তে পারেন, তাহলে এই ক্লাসগুলো আপনাদের জন্য অনেক সহজ, অনেক মানে সহজ হয়ে যাবে আপনাদের জন্য। এটা আমি বলে রাখলাম। তো নেওয়ার চেষ্টা করবেন। তাহলে আমি যে কথাটা মেইনলি বলতে চাচ্ছি সেটা হচ্ছে আপনার ভার্ব সম্পর্কে একটা কনসেপ্ট দেবো। আগে আমার কথাটা একটু বুঝবেন। আমাদের 8 প্রকার পার্ট অফ স্পিচের ভিতর আমি প্রিভিয়াস ক্লাসগুলো থেকে আপনাদের নাউন নিয়ে কথা বলেছি, প্রোনাউন নিয়ে কথা বলেছি, হ্যাঁ, এরপর অ্যাডজেক্টিভ অ্যান্ড অ্যাডভার্ব নিয়ে কথা বলেছি, এরপর হচ্ছে আমি প্রিপোজিশন নিয়ে কথা বলেছি। তাহলে আমার বাকি থাকে কোনটা? কনজাংশন, ইন্টারজেকশন এবং ভার্ব। এই কনজাংশন ইন্টারজেকশনটা হচ্ছে আমার মূলত, ইন্টারজেকশন কোনো কাজেই লাগে না। কনজাংশনটা হচ্ছে আমার রাইটিং এর জন্য একটু লাগে, আলাদা ক্লজ, ওয়ার্ড বা সেন্টেন্সকে কানেক্ট করার জন্য। আর ভার্ব যেটা, এই ভার্ব হচ্ছে ইংলিশ সেন্টেন্স বা বাক্যের হার্ট বা প্রাণ। আই মিন, উইদাউট ভার্ব ইংলিশে কোনো সেন্টেন্স বা বাক্য তৈরি করা যায় না। ভার্ব ইজ আ ওয়ার্ড দ্যাট ডিনোটস বিং, হ্যাভিং অর ডুইং সামথিং। আমার কথাটা একটু মনোযোগ দিয়ে বুঝবেন। এই ভার্বের বিভিন্ন ক্লাসিফিকেশন আছে, আমি এগুলো নিয়ে পরে ডিটেলস আলোচনা করব, বাট আজকে একটু বলে দিই। ভার্ব হচ্ছে প্রধানত 2 প্রকার। একটাকে বলা হয় ফাইনাইট ভার্ব, আরেকটাকে বলা হয় নন ফাইনাইট ভার্ব। নন ফাইনাইট অর্থাৎ সমাপিকা ক্রিয়া, আরেকটা হচ্ছে অসমাপিকা ক্রিয়া। এই ভার্ব প্রধানত 2 প্রকার, বুঝবেন আমার কথাটা। এই ফাইনাইট ভার্ব আবার 2 প্রকার। এক নম্বর হচ্ছে আপনার প্রিন্সিপাল ভার্ব, আর 2 নম্বর হচ্ছে অক্সিলারি ভার্ব। 1 নম্বর প্রিন্সিপাল, 2 নম্বর অক্সিলারি ভার্ব। তাহলে কি বললাম? ভার্ব প্রধানত 2 প্রকার, একটা হচ্ছে ফাইনাইট, একটা হচ্ছে নন ফাইনাইট। এই ফাইনাইট আবার 2 প্রকার, একটা হচ্ছে প্রিন্সিপাল, একটা হচ্ছে অক্সিলারি। এই নন ফাইনাইট ভার্ব আবার 3 প্রকার। 1 নম্বর হচ্ছে জেরান্ড, 2 নম্বর হচ্ছে ইনফিনিটিভ। অর্থাৎ নন ফাইনাইট মানে এমন কিছু ভার্ব, মানে এমন কিছু ওয়ার্ড যেগুলোর চেহারা, যেগুলোর চেহারা ভার্বের মতো হলেও সেন্টেন্স বা বাক্যে ভার্ব হিসাবে বসে না, ভার্বের কাজ করে না। অর্থাৎ এই ফাইনাইট ভার্বটা কি আর নন ফাইনাইট ভার্বটা কি, এইটা আগে বোঝেন। আমি যদি এমন একটা বাক্য বলি, হি স্যাট ইন দা, হি স্যাট ইন দ্য রেস্টুরেন্ট টু মিট মি, অর্থাৎ সে রেস্টুরেন্টে বসেছিল আমার সাথে দেখা করতে বা আমার সাথে দেখা করার জন্য। এই বাক্যে দুটো ভার্ব আছে, একটা হচ্ছে সিট মানে বসা, এর পাস্ট ফর্ম স্যাট,
আর একটা আছে মিট, M EET, এখানে আছে একসঙ্গে টু মিট, এটাকে টু প্লাস বিয়ন ইনফিনিটিভ বলে। মিট মানে দেখা করা, টু মিট মানে দেখা করতে। সো এই সাবজেক্টের পরেই যে ভার্বটা বসছে স্যাট, এটা হচ্ছে ভার্বের পাস্ট ফর্ম। মানে এই ভার্বটা দেখে কিন্তু আমরা মূলত টেন্সটা আইডেন্টিফাই করে থাকি। এটা কোন টেন্সে লেখা আছে? এই বাক্যটা লেখা আছে আমার পাস্ট ইনডিফিনিট টেন্সে, যেহেতু পাস্ট ফর্মের ভার্ব। আর এই সাবজেক্ট থেকে দূরে যে ভার্বটাকে আমি দেখতে পাচ্ছি মিট বা টু মিট, যেটা যেটা আমি বলি, এইটাকে বলে মূলত নন ফাইনাইট ভার্ব। এটা চেহারাটা ভার্বের মতো হলেও এটা মূলত কোনো ভার্ব না, এটাকে আমরা বলছি একটা ইনফিনিটিভ। ইনফিনিটিভ, ঠিক আছে? অর্থাৎ এটা এখানে আপনার একটু বোঝার চেষ্টা করতে হবে, সাবজেক্ট থেকে দূরে বসছে, অর্থাৎ নন ফাইনাইট, অসমাপিকা ক্রিয়া। তাহলে আমার এই বিষয়টা বোঝা দরকার যে ফাইনাইট ভার্ব কি আর নন ফাইনাইট ভার্ব কি। যে ভার্বটা সাবজেক্টের পরে বসে, যে ভার্ব টেন্স গঠনে সাহায্য করে, অর্থাৎ ভার্বকে দেখে বোঝা যায় এটা কোন টেন্সের বাক্য, সেইটাই মূলত ফাইনাইট ভার্ব। যে ভার্বটা সাবজেক্ট থেকে দূরে বসে, যে একটা বাক্যে মেইন ভার্ব থাকা সত্ত্বেও আরেকটা ভার্ব বসতেছে, চেহারাটা ভার্ব হলেও মূলত সেটা ভার্বের কাজ করে না, সেটা কোনো অ্যাকশন দেয় না, সেটা জেরান ইনফিনিটিভ অথবা পার্টিসিপল হিসেবে বসে, ওইটাকে আমরা বলছি নন ফাইনাইট ভার্ব। নন ফাইনাইট ভার্ব অর্থাৎ আই স আ বয় প্লেইং ফুটবল, আমি একটা ছেলেকে ফুটবল খেলতে দেখেছিলাম। কি অবস্থায় দেখেছিলাম? এই প্লেইংটা, এই এই ওয়ার্ডটা, চেহারাটা দেখে মনে হচ্ছে এটা একটা ভার্ব, বাট এটা মূলত কোনো ভার্ব না, এটা একটা নন ফাইনাইট ভার্ব। অর্থাৎ অ্যাজ এ, মানে এটাকে আমরা বলছি পার্টিসিপল, ভার্বের প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম। অ্যাজ এ পার্ট অফ স্পিচ এটা একটা অ্যাজেক্টিভ। অর্থাৎ এই বয়কে মডিফাই করছে, ছেলেটা কি অবস্থায় ছিল? খেলতেছিল, ফুটবল খেলার অবস্থায় ছিল। সো এইটাকে বলা হয় একটা ভার্বের প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম এবং অ্যাজেক্টিভ। এখানে এই সটাই মেইন ভার্ব, সি এর পাস্ট ফর্ম স, এটা পাস্ট ইনডিফিনিট টেন্স। আবার আমি যদি এরকম একটা বাক্য বলি যে ওয়াকিং ইজ আ গুড এক্সারসাইজ, EXERCISE, এই বাক্যে এই ওয়াকিংটা কিন্তু একটা নাউন, নাউনের কাজ করছে, অর্থাৎ সাবজেক্টের স্থানে আছে। চেহারাটা ভার্বের মতো হলেও ওটা একটা স্থির অবস্থা প্রকাশ করছে, সাবজেক্টের স্থানে আছে, ওইটাকে বলা হয় জেরান্ড। অ্যাজ এ পার্ট অফ স্পিচ ওটা একটা নাউন, এখানে ইজটাই মেইন ভার্ব, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সেন্টেন্স এটা। সো এইভাবে আমার এই এই বিষয়টা আমরা অনেকেই বুঝি না। ভার্ব যে শুধুমাত্র মানে ডু মানে করা, রাইট মানে লেখা, আপনার প্লে মানে খেলা, এই ওয়ার্ডগুলো যে আমার ভার্ব এবং এটা যে অলওয়েজ মেইন ভার্ব হিসাবে বসবে, সেন্টেন্স বা বাক্যে অ্যাকশন দিবে বা কাজ করবে, এরকম না। কিছু কিছু ভার্ব আমার দেখতে হবে, বুঝতে হবে একটা বাক্যে তাদের অবস্থানটা কোথায়, তারা তাদের অ্যাকশনটা কেমন, তারা অ্যাকশন অ্যাকচুয়ালি দিচ্ছে না দিচ্ছে না, সাবজেক্টের পরে বসছে না সাবজেক্ট থেকে দূরে বসছে, টেন্সের স্ট্রাকচার বোঝা যাচ্ছে সেটাকে দেখে না বোঝা যাচ্ছে না। এই প্লেইংটাকে দেখে আপনি বলতে পারবেন এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস না পাস্ট কন্টিনিউয়াস না ফিউচার কন্টিনিউয়াস? পারবেন না, কারণ এর আগে তো কোনো অ্যাম, ইজ, আর ওয়াজ, আর শ্যাল বি, উইল বি নেই। তো টেন্স চেনা যায় না, তাহলে ওটা কি? ওটা চেহারাটা ভার্ব হলেও মূলত কোনো ভার্ব না, একটা পার্টিসিপল, একটা অ্যাডজেক্টিভ। তার পরেরটা কি? একটা জেরান্ড, একটা নাউন। সো এই বিষয়টা আমাদেরকে বোঝার চেষ্টা করতে হবে, কারণ এগুলো চিনতে না পারলে হবে না। এখন দেখেন, এই যে ফাইনাইট ভার্ব দুই প্রকার বলছি, প্রিন্সিপাল আর অক্সিলারি। এই প্রিন্সিপাল ভার্ব আবার দুই প্রকার, একটাকে বলা হয় ট্রানজিটিভ ভার্ব আর একটাকে বলা হয় ইনট্রানজিটিভ ভার্ব। কি বললাম বলেন তো? TRANSTIVE, আরেকটা হচ্ছে আপনার ইনট্রানজিটিভ। ট্রানজিটিভ। এই ট্রানজিটিভ কি আর ইনট্রানজিটিভ কি, এটা এটা যদি আমি একটু বলি আপনাদের, এগুলো দরকার হয় বিশেষ করে প্যাসিভ ভয়েস করার সময়। যে বাক্যে অবজেক্ট থাকে, কথাটা মনোযোগ দিয়ে বুঝবেন, যে বাক্যে অবজেক্ট থাকে সেই বাক্যের ভার্বকে ট্রানজিটিভ ভার্ব বলে। যে বাক্যে অবজেক্ট থাকে না সেই বাক্যের ভার্বকে ইনট্রানজিটিভ ভার্ব বলে। অবজেক্ট কাকে বলে? কোনো সেন্টেন্স বা বাক্যের ভার্বকে কোথায় বা কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাকে অবজেক্ট বলে। যেমন আমি যদি বলি হি গেভ মি আর রোজ, সে আমাকে একটা গোলাপ দিয়েছিল। এই গেভ হচ্ছে আমার এখানে ভার্ব, গিভ মানে দেওয়া, এর পাস্ট ফর্ম গেভ। কি দিয়েছিল? আর রোজ একটা গোলাপ। আর কাকে দিয়েছিল? মি, আমাকে। এই বাক্যে দুটো অবজেক্ট আছে। অবজেক্ট দুই প্রকার। কাকে বা হুম দিয়ে প্রশ্ন করলে ইনডাইরেক্ট বা ব্যক্তিবাচক অবজেক্ট পাওয়া যায়, কি বা হোয়াট দিয়ে প্রশ্ন করলে ডাইরেক্ট বা বস্তুবাচক অবজেক্ট পাওয়া যায়। ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে অবজেক্ট পাওয়া যায়। অবজেক্ট দুই প্রকার, ব্যক্তিবাচক এবং বস্তুবাচক। কি দিয়ে প্রশ্ন করলে ডাইরেক্ট অবজেক্ট বা বস্তুবাচক অবজেক্ট পাওয়া যায়, কাকে দিয়ে প্রশ্ন করলে ব্যক্তিবাচক অবজেক্ট বা ইনডাইরেক্ট অবজেক্ট পাওয়া যায়। কথাটা মনে রাখবেন। তাহলে এই গেইটটাই মূলত আমার এখানে ট্রানজিটিভ ভার্ব। আমি যদি বলি হি
রিডস আ বুক, সে একটা বই পড়ে। কি পড়ে? বই পড়ে। উপরের বাক্যে আমার দুটো অবজেক্ট আছে, বাট পরের যে বাক্যটা, সে একটা বই পড়ে। সে কি পড়ে? একটা বই পড়ে। হি রিডস আ বুক। সো এইখানে এই রিডস শব্দটা আমাদের ভার্ব, এবং এই যে রিডস শব্দটা আমাদের ভার্ব, এটা কিন্তু আমাদের ট্রানজিটিভ ভার্ব। কেন ট্রানজিটিভ? কি পড়ে? বই পড়ে। অর্থাৎ অবজেক্ট আছে, কিন্তু যার অবজেক্ট থাকে না, অর্থাৎ আমি যদি বলি হি রিডস, সে পড়ে, এখানেই ফুল স্টপ। এটা আমার একটা বাক্য। সো এইটা হচ্ছে একটা ইনট্রানজিটিভ ভার্ব। ইভেন আমি যদি বলি রিডস হি রিডস ইন দ্য রুম, সে রুমে পড়ে। এই রুম কিন্তু কোনো অবজেক্ট না, কোথায় পড়ে হয় আর রুমে, এটাও কিন্তু আমার অ্যাডভার্ব অফ প্লেস, অর্থাৎ অবজেক্ট না। এই জন্য এই রিডসটা কিন্তু আমার ইনট্রানজিটিভ ভার্ব থেকেই গেছে, নট ট্রানজিটিভ। আমি যদি বলি রিডস অ্যাট নাইট, এর মানে হচ্ছে সে রাতে পড়ে। সে কখন পড়ে? রাতে পড়ে। তার মানে এই রিডসটা কিন্তু আমার ইনট্রানজিটিভ, নট ট্রানজিটিভ। এইগুলো কেন লিখছি আমি? অনেক জায়গায় বা অনেক বইতে আপনারা এরকমই দেখবেন যে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট থাকলে সেই ভার্বকে ট্রানজিটিভ ভার্ব বলে, আর যার অবজেক্ট থাকে না তাকে ইনট্রানজিটিভ ভার্ব বলে। এখন অবজেক্ট থাকে না মানে কি? মানে ভার্বের পরেই ফুল স্টপ বসলে সেই ভার্বকে ইন্ট্রানজিটিভ ভার্ব বলে। যেমন এই যে হি রিডস, হি প্লে, হি প্লেস, আই রাইট, এগুলো ইন্ট্রানজিটিভ। বাট না, আমার অবজেক্ট কাকে বলে এটা বুঝতে হবে। আমার এই সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট জিনিসটা কি? অবজেক্ট হচ্ছে ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে অবজেক্ট পাওয়া যায়। কিন্তু ভার্বকে আপনি যদি কোথায়, কখন, কিভাবে, কেন দ্বারা প্রশ্ন করেন, অ্যাডভার্ব পাওয়া যায়, এবং সেই অ্যাডভার্ব গুলো ভার্বের পরে থাকে। এবং ওই অ্যাডভার্ব গুলো দেখে অনেকেই ভাবে এটা মনে হয় কোনো অবজেক্ট, কিন্তু না, সেটা অবজেক্ট না। এবং এই যে হি রিডস ইন দ্য রুম, এইটা দেখে অনেকেই বলবে রিডস ট্রানজিটিভ ভার্ব, কারণ এর পরে এই যে আরো কিছু আছে, মানে এইটাকে ওরা সবাই অবজেক্ট বলে। এই যে ইন দ্য রুম, এটাকে অবজেক্ট বলে, কারণ জানে না তো অবজেক্ট জিনিসটা কি। কিন্তু এটা তো কোনো অবজেক্ট না। এই যে অ্যাট নাইট, এটা কোনো অবজেক্ট না। এগুলো কি? এগুলো অ্যাডভার্ব অফ প্লেস, অ্যাডভার্ব অফ টাইম। হ্যাঁ, তো এই রিডস গুলো তাহলে কি থেকে গেছে? ইনট্রানজিটিভই থেকে গেছে। এই হি রিডস এর পরে ফুল স্টপ দিয়ে যা, মানে এই যে ইনট্রানজিটিভ, এর পরের দুটো বাক্য এরাও ইনট্রানজিটিভ। আবার ট্রানজিটিভ ভার্ব কখন হবে? যখন অবজেক্ট থাকে। অবজেক্টটা স্পেসিফিকলি বের করতে হয় ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করে। কেউ কি আমার কথাটা বুঝতে পারছেন? এটা খুবই ইম্পর্টেন্ট, খুবই ইফেক্টিভ। এগুলো একটু বোঝার চেষ্টা করতে হবে, একটু বোঝার চেষ্টা করতে হবে। দেখেন, আমি একটু অসুস্থ ছিলাম, এই জন্য আমি গত ক্লাসগুলো আমি ভালোভাবে নিতেও পারিনি, বাইরে থাকার কারণে। দিনের বেলায় অনেক কাজের চাপ থাকতো, বাট এখন থেকে আপনাদের ক্লাসগুলো রেগুলার হইতে হবে, এবং এই গ্যাপগুলো ফিল আপ করে দেবো। এবং আমি ভালো থাকলে, সুস্থ থাকলে একটা ক্লাস কেমন হতে পারে, এটা আপনারা যখন ফ্রি ক্লাস করছেন বা তারপরেও ক্লাস করছেন জানেন। এবং আজকের এই ক্লাসটা যদি লাস্ট পর্যন্ত থাকেন, ইফোর্ট দেন, অ্যাটেন্টিভ, অর্থাৎ মনোযোগটা যদি ভালোভাবে দেন, বুঝতে পারবেন এটা কতটা ইফেক্টিভ একটা ক্লাস হবে আপনাদের। তাহলে কি বলছি, আমার ভার্ব প্রধানত দুই প্রকার, একটা হচ্ছে ফাইনাইট, একটা নন ফাইনাইট। এই ফাইনাইট আবার দুই প্রকার, প্রিন্সিপাল, অক্সিলারি। প্রিন্সিপাল ভার্বটা কি? আহ, যেটা সাবজেক্টের পরে থাকে। সেই প্রিন্সিপাল ভার্ব আবার দুই প্রকার, যেটা ট্রানজিটিভ আর একটা হচ্ছে ইনট্রানজিটিভ। এটাও কি আমি বললাম। এবার এই অক্সিলারি ভার্ব আবার দুই প্রকার। একটাকে বলা হয় প্রাইমারি অক্সিলারি, আর একটা হচ্ছে মডাল অক্সিলারি। একটা হচ্ছে প্রাইমারি, একটা হচ্ছে মডাল। প্রাইমারি মানে কি? যে ভার্বগুলো টেন্সের বিভিন্ন স্ট্রাকচারে বসে, অর্থাৎ বি ভার্ব, ডু ভার্ব এবং হ্যাভ ভার্ব, অ্যাম, ইজ, আর, অজ, আর, হ্যাভ, হ্যাজ, হ্যাড, ডু, ডাজ, ডিড, এগুলোকে আমরা প্রাইমারি অক্সিলারি বলি। আর ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, এগুলোকে মডাল বলি। এই মডালের আরেকটা প্রকার হচ্ছে সেমি মডাল, অর্থাৎ দেখতে প্রাইমারি অক্সিলারির মতো হলেও কাজ করে মডালের মতো। যেমন অ্যাম টু, ইজ টু, আর টু, হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু, অ্যাম, ইজ, আর, ওয়াজ, আর, সাপোজ টু। তো এগুলো নিয়ে আমরা ক্লাস করবো, আমরা দেখবো। সো মডাল ভার্বগুলো মূলত নিজস্ব মিনিং অনুযায়ী বাক্য গঠন করে। মডালের পর মেইন ভার্বটা অলওয়েজ বেস ফর্মে বসে। তারা আলাদা ক্যাটাগরির একটা সেন্টেন্স তৈরি করে। মডাল ভার্ব মেইনলি প্রোভাইড অ্যাবিলিটি, পসিবিলিটি, প্রবাবিলিটি, অব্লিগেশন ইন দ্য সেন্টেন্সেস। আর এই প্রাইমারি অক্সিলারি ভার্ব, অর্থাৎ এই যে অ্যাম, ইজ, আর, অজ, আর, হ্যাভ, হ্যাজ, হ্যাড, ডু, ডাজ, ডিড, এগুলোকে কিন্তু অক্সিলারি মানে কি? অক্সিলারি মানে হেল্পিং, মানে এরা কিন্তু অন্য একটা মেইন ভার্বের পূর্বে বসে। অর্থাৎ এই 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 ভার্বগুলো মেইন ভার্ব হিসাবেও আমার বসে থাকে, বাট যখন অক্সিলারি ভার্ব হিসাবে বসবে, যখন হেল্পিং ভার্ব হিসাবে বসবে, তখন এরা কোনো অর্থ দেয় না। দ্যার ইজ নো মিনিং, জাস্ট টেন্সটাকে মেনটেন করার জন্য বসে। তো সেগুলো নিয়ে আমি কথা বলবো, আমি দেখাচ্ছি আপনাদেরকে। আর এই নন ফাইনাইট ভার্বের কথা তো বললাম, যে জেরান্ড ইনফিনিটিভ পার্টিসিপল, মানে বিষয়টা খুবই সিম্পল। দেখেন, একটা ভার্বের
টোটাল ফর্ম হয় 5টা। আমি আপনাদেরকে আগেও বলছিলাম কবে যেন, আমাদের বইগুলোতে আমরা 3টা ফর্ম দেখি। মনে করেন স্টেল মানে চুরি করা, এই ওয়ার্ডটার মানে কি জানেন? চুরি করা, স্টোল। এর পাস্ট পার্টিসিপল স্টোলেন, এর প্রেজেন্ট পার্টিসিপল স্টেলিং, এর থার্ড পারসন হচ্ছে স্টেলস। এই যে 5টা ওয়ার্ড লিখলাম না, এটা একটা ভার্বের 5টা ফর্ম। এই ফর্মগুলো কিন্তু টেন্সের বিভিন্ন স্ট্রাকচারে বসে অর্থের পরিবর্তন হয়, সময়ের পরিবর্তন হয়, এবং ওই টেন্সটা আমাদের শিখতে হয়। যেমন আমি যদি বলি হি স্টেলস মানি, এর বাংলা অর্থ কি জানেন? সে টাকা চুরি করে। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের একটা বাক্য। আমি যদি বলি হি স্টোল মানি, এর মানে কি? সে টাকা চুরি করেছিল। পাস্ট ইনডিফিনিট টেন্স। এখানে স্টেলস স্টল এগুলো কি? এগুলো কিন্তু মেইন ভার্ব, প্রিন্সিপাল ভার্ব, ট্রানজিটিভ ভার্ব। কি চুরি করেছিল? টাকা। সো এগুলো ফাইনাইট ভার্ব, এগুলো প্রিন্সিপাল ভার্ব, এগুলো ট্রানজিটিভ ভার্ব। আবার আমি যদি বলি হি হ্যাজ স্টোলেন মানি, এর মানে কি? সে টাকা চুরি করেছে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আমি যদি বলি হি ইজ স্টেলিং মানি, এর মানে কি? সে টাকা চুরি করতেছে, হ্যাঁ, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এই যে হ্যাজ স্টোলেন, এটাও কি? ফাইনাইট ভার্ব। ফাইনাইট ভার্বের দুই প্রকার, একটা হচ্ছে প্রিন্সিপাল, একটা হচ্ছে অক্সিলারি। সে এই হ্যাজটা অক্সিলারি, স্টোলেনটা প্রিন্সিপাল, মানে সরি, হ্যাঁ, স্টোলেনটা প্রিন্সিপাল। এখন এই প্রিন্সিপাল ভার্বের ভিতরে এটা আবার ট্রানজিটিভ। সো এই হচ্ছে মেইন বিষয়। তাহলে ইজ স্টেলিং, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস। তার মানে এই যে স্টেলস, স্টোল, স্টোলেন, স্টেলিং, এগুলো কিন্তু এখানে সবই মেইন ভার্ব হিসেবে ব্যবহৃত হচ্ছে। কিন্তু আমি কি বলছি, ভার্বের এই যে ফর্মগুলো, এই যে ওয়ার্ডগুলো, এগুলো আমার যখন একটা বাক্যে সাবজেক্ট থেকে দূরে বসে, কোনো টেন্স মেনটেন না করে, তখন এইগুলো জেরান্ড ইনফিনিটিভ অথবা পার্টিসিপল হয়। যখন এই ওয়ার্ডগুলো টেন্স মেনটেন না করে, সাবজেক্টের পরে না বসে, সাবজেক্ট থেকে যখন দূরে বসে, তখন এই ওয়ার্ডগুলো এই জেরান্ড ইনফিনিটিভ পার্টিসিপল হয়। যেমন আমি যদি বলি যে আই স আ বয় স্টেলিং মানি, আমি একটা ছেলেকে টাকা চুরি করতে দেখেছিলাম। কি অবস্থায় ছিল ছেলেটা? টাকা চুরি করা অবস্থায়। এই স্টেলিংটা একটা ভার্বের প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম, ভয়কে মডিফাই করছে, এটা একটা অ্যাজেক্টিভ। আবার আমি যদি বলি যে স্টেলিং মানি ইজ আ ব্যাড হ্যাবিট, অর্থাৎ টাকা চুরি করা একটা খারাপ অভ্যাস। এই স্টেলিং শব্দটা একটা জেরান্ড, অর্থাৎ নাউনের কাজ করে। স্টেলিং মানি একসঙ্গে একটা নাউন ফ্রেজ। টাকা চুরি করা একটা খারাপ অভ্যাস, স্থির অবস্থা দিচ্ছে। আবার এই যে আই স এ বয় স্টেলিং না বলে এখানে যদি বলি আই স এ বয় টু স্টেল মানি, এটাকে বলে ইনফিনিটিভ। একই মিনিং দেয়, ভার্ব প্লাস আইএনজি ইকুয়াল টু টু প্লাস ভিয়ন। অর্থাৎ স্টেলিং মানি না বলে আপনি যদি এখানে বলেন যে টু স্টেল মানি ইজ আ ব্যাড হ্যাবিট, টু স্টেল মানি ইজ আ ব্যাড হ্যাবিট, অর্থাৎ টাকা চুরি করা একটা খারাপ অভ্যাস। স্টেলিং মানি ইজ আ ব্যাড হ্যাবিট, ইনস্টেড অফ স্টেলিং ইউ ক্যান সে দ্যাট টু স্টেল মানি ইজ আ ব্যাড হ্যাবিট। ঠিক আছে? টাকা চুরি করা একটা খারাপ অভ্যাস, অর্থাৎ ভার্ব প্লাস আইএনজি এর পরিবর্তে টু প্লাস ভিয়নের ব্যবহার করা যায়। আবার আমি যদি বলি পুলিশ কট দ্য থিপ, পুলিশ চোরটাকে ধরেছিল উইথ স্টোলেন মানি, এর বাংলা অর্থ হচ্ছে চুরি করা টাকা সহ পুলিশ চোরটাকে ধরেছিল। চুরি করা টাকা, স্টোলেন মানে চুরি করা টাকা সহ পুলিশ চোরটাকে ধরেছিল। এই স্টোলেনটা ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, কিন্তু এর আগে হ্যাভ, হ্যাজ, হ্যাড বা উইল হ্যাভ এগুলো কোনো কিছু নেই, অর্থাৎ কোনো টেন্স মেনটেন করে না। যেমন হি হ্যাজ স্টোলেন মানি, এই স্টোলেনটা এখানে মেইন ভার্ব, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, বাট এই স্টোলেনের আগে কোনো অক্সিলারি ভার্ব নেই। এটা এই যে মানি, আমার আলাদা একটা নাউন, এই মানিকে মডিফাই করে। অর্থাৎ এই স্টোলেনটা আমার একটা অ্যাজেক্টিভের কাজ করে, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। এটাকে বলা হয় পার্টিসিপল। মানে এই যে পার্টিসিপলটা আমি লিখছি, নন ফাইনাইট ভার্ব 3 প্রকার, এই পার্টিসিপল কিন্তু আবার 3 প্রকার। একটা হচ্ছে প্রেজেন্ট, একটা হচ্ছে পাস্ট, আর একটা হচ্ছে পারফেক্ট। পারফেক্ট। তো এই প্রেজেন্ট পার্টিসিপল হচ্ছে এই যে হিজ, আই স এ বয় স্টেলিং মানি, এই স্টেলিংটা প্রেজেন্ট পার্টিসিপল। পুলিশ কট দ্য থিপ উইথ স্টোলেন মানি, পুলিশ চোরটাকে ধরেছিল চুরি করা টাকা সহ। এই স্টোলেনটা হচ্ছে একটা ভার্বের পাস্ট পার্টিসিপল। পাস্ট পার্টিসিপল যেমন, হ্যাঁ, আহ, এই দেখেন আমি যদি বলি আই প্রিপেয়ার্ড ফুড, এর বাংলা অর্থ হচ্ছে আমি খাবার তৈরি করেছিলাম, খাবার প্রস্তুত করেছিলাম। আই প্রিপেয়ার্ড ফুড। এখন আমি যদি বলি আই সার্ভ প্রিপেয়ার্ড ফুড, এর বাংলা অর্থ হচ্ছে আমি তৈরিকৃত খাবার বেড়ে দিয়েছিলাম, মানে সার্ভ করেছিলাম। তো এই প্রিপেয়ারটা কিন্তু এখানে ভার্ব, মেইন ভার্ব। এই যে প্রিপেয়ারটা, এটা কিন্তু মেইন ভার্ব, হ্যাঁ, পাস্ট ইনডিফিনিট টেন্স। কিন্তু আই সার্ভ প্রিপেয়ার্ড ফুড, এখানে সার্ভটা ভার্ব,
ভার্ব, এর থেকে দূরে আরেকটা ওয়ার্ড আছে, এই যে প্রিপেয়ার্ড, এটা কিন্তু এই ফুডের সাথে কানেক্টেড। এই ফুডকে মডিফাই করছে, প্রিপেয়ার্ড ফুড, তৈরিকৃত খাবার। অর্থাৎ এই প্রিপেয়ার্ড শব্দটা একা যদি আমি বলি, এটা হচ্ছে মূলত একটা অ্যাজেক্টিভ, অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম এই ফুডকে মডিফাই করছে। এই স্টোলেনটাও সেম, স্টোলেন মানি, প্রিপেয়ার্ড ফুড। হ্যাঁ, এই যে আমরা বলি না আই এম ইন্টারেস্টেড, আমি আগ্রহী। হ্যাঁ, আমি বলি না হোয়াটসঅ্যাপ গ্রুপ খোলা হয়েছে, কে কে পারেন জয়েন করেন। তো বলেন না আই এম ইন্টারেস্টেড, ওই ইন্টারেস্টেডটা কি, ওটা কোনো ভার্ব না, ওটা একটা অ্যাজেক্টিভ। ওটা একটা অ্যাজেক্টিভ, ওখানে অ্যামটাই মূলত ভার্ব। তো এই প্রিপেয়ারটা হচ্ছে ভার্বের এই পাস্ট পার্টিসিপল ফর্ম। ভার্বের সঙ্গে আইএনজি একা একা বসলে, অন্য একটা নাউনকে মডিফাই করলে এটা প্রেজেন্ট পার্টিসিপল। ভার্বের ভি3 মানে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম অন্য একটা নাউনকে মডিফাই করলে সেটাকে বলা হচ্ছে আমাদের পাস্ট পার্টিসিপল। অর্থাৎ এটা নন ফাইনাইট ভার্ব, অ্যাজ এ পার্ট অফ স্পিচ এগুলো কি অ্যাজেক্টিভের কাজ করে। পারফেক্ট পার্টিসিপলটা কি জানেন? হ্যাভিং প্লাস ভি3 যুক্ত শব্দ। যেমন আমি যদি এরকম একটা সেন্টেন্স বলি, হ্যাভিং স্টোলেন মানি, এর মানে কি জানেন? টাকা চুরি করেই দা thief ran away। কি বললাম বলেন তো? টাকা চুরি করেই চোরটা দৌড়ে পালালো। হ্যাভিং স্টোলেন মানি, হ্যাভিং স্টোলেন মানি, টাকা চুরি করেই দ্য থিপ র্যান অ্যাওয়ে। অর্থাৎ এই যে হ্যাভিং স্টোলেন মানি, এটা জাস্ট একটা ফ্রেজের অংশ। দ্য থিপ র্যান অ্যাওয়ে এটা একটা ক্লজ, মেইন সেন্টেন্স। এই হ্যাভিং প্লাস স্টোলেন এটাকে বলে পারফেক্ট পার্টিসিপল। তার মানে আমি কি বললাম, এই প্রত্যেকটা ভার্বের 5টা ফর্ম থাকে, বা 3টা ফর্ম আমাদের অ্যাজ ইউজুয়াল শেখা হয়। এই ফর্মগুলো টেন্সের বিভিন্ন স্ট্রাকচারে ব্যবহৃত হয়। তো এই ফর্মগুলো বা এই ভার্বগুলো মেইন ভার্ব বা প্রিন্সিপাল ভার্ব হিসেবে কখন বসবে? যখন দেখবো এটা সাবজেক্টে পড়ে আছে, এটা টেন্স মেনটেন করছে, ভার্বটা দেখলে বুঝতে পারি আমি এই টেন্সে লেখা বাক্য, তখন এটা মেইন ভার্ব। কিন্তু এই ওয়ার্ডগুলোই আমার নন ফাইনাইট ভার্ব হিসেবে ব্যবহৃত হয়, সাবজেক্ট থেকে দূরে বসে, যেটা ইনফিনিটিভ বা পার্টিসিপলের কাজ করে। এগুলো সম্পর্কে আমাদের অনেকেরই ক্লিয়ার কোনো ধারণা নেই। স্পষ্ট বা ক্লিয়ার ধারণা না থাকার কারণে আমরা একটা প্যাসেজ পড়তে গেলে, ফ্রি হ্যান্ডে কিছু লিখতে গেলে আমরা বুঝতে পারি না বা করতে পারি না। এই জন্য ল্যাঙ্গুয়েজটাকে ডেভেলপ করার জন্য, ইংলিশে প্রফেশনাল হওয়ার জন্য এই বিষয়গুলো সম্পর্কে একটা ভালো কনসেপ্ট রাখা দরকার বলে আমি মনে করি। বুঝতে পারছেন সবাই কি বললাম, যা যা দেখালাম? হ্যাঁ, জি স্যার। নতুন কিছু শিখতে পারছেন, নতুন কিছু জানতে পারছেন? এগুলো গ্রামার, কিন্তু গ্রামাটিক্যাল টপিক। আমি জানি না এর হ্যাঁ, থেকে গ্রামাটিক্যাল ভালোভাবে টপিক বোঝানো স্যার। যায় কিনা। বোঝা যায় কিছু? শিখতে জি পারছেন? স্যার, গ্রামাটিক টপিক। বোঝা এই যাচ্ছে না। এই ওয়ার্ডের ফাংশন বুঝতে হবে, কখন একটা ওয়ার্ড নাউন হিসাবে বসে, কখন একটা ওয়ার্ড ভার্ব হিসাবে বসে, কখন একটা ওয়ার্ড অ্যাডজেক্টিভ হিসাবে বসে, এগুলো চিনতে হয়। এগুলো না চিনলে ল্যাঙ্গুয়েজটাকে ভালোভাবে ডেভেলপ করা যায় না। এইবার আমি টেন্সের ফাংশনের ভিতরে একটু আসি, স্পিকিং এর পার্টে একটু আসি। আমার লেখা বইটা যাদের কাছে আছে, আপনারা টেন্সের চ্যাপ্টারটা বের করবেন, চ্যাপ্টার 8 অথবা 9। আমি টেন্স একদিনে শেষ হবে না, আমার 2টা ক্লাস নেওয়া লাগবে এটার উপর। এবং আমার এই বইটাতে এটা অনেক সুন্দরভাবে অর্গানাইজ করা আছে, 112 পেজ বা 113 পেজ। যাদের, যারা অফলাইনে বইটা অর্ডার করে নিয়েছিলেন, এখানে পাবেন। লেখা আছে দেখবেন, প্র্যাকটিক্যাল ইউজ অফ টেন্স পার্ট 1। সো এই জায়গাটা একটু মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করেন বা বোঝার চেষ্টা করেন। টেন্স মানে কি? এখানে বলছে যে কোনো কাজ সংঘটিত হওয়ার সময়কে টেন্স বলে। টেন্স 3 প্রকার, আমরা এগুলো জানি। দেখেন, এটা একটা কম্পালসরি টপিক, যে কেউ ইংরেজি শিখতে আসলে, ইংলিশ ল্যাঙ্গুয়েজটা শিখতে চাইলে, শেখার চেষ্টা করলে এটা আগে পড়ে, টেন্সের সম্পর্কে আগে একটা কনসেপ্ট বা ধারণা নেয়। তো স্ট্রাকচার আমরা অনেকেই জানি, কিন্তু সেই স্ট্রাকচারটাকে প্র্যাকটিক্যালি অ্যাপ্লাই করে কিভাবে কনভারসেশন করতে হবে, কিভাবে স্পিকিং করতে হবে, এইটা আমরা বুঝি না। আমি আজকের ক্লাসের পরে আপনাদের কিন্তু কনভারসেশন গ্রুপও করে দিব, এবং সেইখানে আপনারা প্র্যাকটিস করবেন। আমি অনেক হোমওয়ার্ক দিব, সেন্টেন্স ট্রান্সলেশন দিব, সেগুলো প্র্যাকটিস করবেন। তো একটু বোঝার চেষ্টা করেন। আমি কিন্তু প্র্যাকটিক্যাল জায়গাটা নিয়ে কথা বলবো, যেটা আপনারা পারেন বা জানেন সেটাতে আমি অতটা সময় দিব না, যেটা দরকার সেটার উপরে বেশি এফোর্ট দিব। তো প্রত্যেকটা টেন্সকে 4 ভাগে ভাগ করা হয়, অর্থাৎ ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস। ইংলিশ ল্যাঙ্গুয়েজে টোটাল টেন্সের স্ট্রাকচার কয়টা? 3 এ 4 এ 12টা। এই 12টা স্ট্রাকচার সম্পর্কে আপনার যদি একটা কনসেপ্ট বা ধারণা থাকে, আপনি একটা কথাকে 12টা ওয়েতে 12 ভাবে 12 দিকে নিতে পারবেন বা বলতে পারবেন। বাট সবগুলো টেন্স অ্যাক্টিভ না। আমাদের প্র্যাকটিক্যাল কনভারসেশন বা কমিউনিকেশনের জন্য 6 থেকে 7টা টেন্সের স্ট্রাকচার ভালোভাবে জানলেই ডে টু ডে লাইফের, অর্থাৎ রেগুলার লাইফের বিভিন্ন কনভারসেশন করা যায়। তো আমি
একটু বলি, দেখেন আমি আজকে যেটা দেখাবো সেটা হচ্ছে অল অ্যাবাউট অফ সিম্পল বা ইনডিফিনিট টেন্স। আমাদের সারাদিনের 90 থেকে 95% কথাবার্তা আমরা শুধুমাত্র সিম্পল, পাস্ট, প্রেজেন্ট অ্যান্ড ফিউচার ব্যবহার করে বলতে পারি। সো এই অধ্যায়টা অত্যন্ত অ্যাটেন্টিভলি স্টাডি করতে হবে, ঠিক আছে? আমি 12টা টেন্স বলছি না, 12টা টেন্সের ভিতর 9টা টেন্সের স্ট্রাকচারকে এক পাশে রাখবেন, আর আর 3টা ইনডিফিনিট টেন্সে এক পাশে রাখবেন। এরা সমান কাজ করে, এগুলো বোঝা যায় যখন প্রেজেন্টেশন দিতে হয় বা স্পিকিং করতে হয়। এবং এই টেন্সটা কিন্তু সহজ। টেন্স মানে কি, যারা আমার ফ্রি ক্লাসগুলোতেও ছিলেন আমি বলছিলাম, এই টেন্স হচ্ছে মূলত ভার্বের ফর্মের চেঞ্জ। এক একটা টেন্সের স্ট্রাকচারে এক এক ধরনের ভার্বের ফর্ম বসে মূলত কথার পরিবর্তন হয়, সময়ের পরিবর্তন হয়, বা কালের পরিবর্তন হয়। এখানে একটা টেবিল বা ছক আছে, দেখেন লেখা আছে স্টেপ 1 অ্যাফার্মেটিভ সেন্টেন্স। স্টার্টার মানে একটা কথা যখন বলা হয়, একটা কাজ যখন করা হয়, কোনো কিছু যখন শুরু করা হয়, কেউ তো একজন বলবে, কেউ তো একজন করবে বা লিখবে। অর্থাৎ একটা বাক্যের সাবজেক্ট কি হতে পারে? আই, উই, ইউ, হি, শি, দে, রানা, এগুলো। দেন প্রেজেন্ট সিম্পল বা V1, যেমন দেখেন রাইট, সিং, ওয়াচ, নো, প্লে, ড্রাইভ, ড্র, ইট, গো, এগুলো হচ্ছে ভার্বের বেস ফর্ম। পাস্ট সিম্পল মানে ওই প্রত্যেকটা ভার্বের কিন্তু একটা পাস্ট ফর্ম আছে যেটাকে V2 বলে। আমরা অনেকেই ভার্বের ফর্ম জানি না। এই ভার্বের ফর্মগুলো কিভাবে প্র্যাকটিস করতে হবে এটা আমি বলবো। অনেকে পাস্ট টেন্স মানে মনে করে কি যে ওয়াজ, ওয়্যার বা ডিডের ব্যবহার করে করতে হয়, বাট না, মেইন ভার্বের পাস্ট ফর্ম। এবং মোস্ট অফ দ্য স্টুডেন্টস এটা না জানার কারণে ইংলিশে সেন্টেন্স তৈরি করতে পারে না। যেমন রাইটের পাস্ট ফর্ম রোড, সিং এর পাস্ট ফর্ম স্যাং, ওয়াশের পাস্ট ফর্ম ওয়াস্ট, নো এর পাস্ট ফর্ম নিউ, ড্রাইভ এর পাস্ট ফর্ম ড্রোভ, প্লে এর পাস্ট ফর্ম প্লেড, ড্র এর পাস্ট ফর্ম ডিউ, ইট এর পাস্ট ফর্ম অ্যাট, গো এর পাস্ট ফর্ম ওয়েন। যে ভার্বের পাস্ট ফর্মগুলো যদি আপনি না জানেন, পাস্ট ফর্ম সম্পর্কে যদি ক্লিয়ার কনসেপ্ট বা ধারণা না থাকে, আপনি অতীতের কোনো কথা ডিসক্রাইব করতে পারবেন না। এরপর ফিউচার, ফিউচারে যদি কথা বলতে চান, অর্থাৎ বাংলা ক্রিয়াপদে ব, বে, বেন, অর্থাৎ ভবিষ্যতে কেউ কোনো কাজ করবে, এইটার জন্য আমার উইল প্লাস মানে শ্যাল অথবা উইল প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্মটা বসে, নট পাস্ট V1। আমার সাবজেক্ট যদি ফার্স্ট পার্সন হয়, আই এবং উই হয়, তাহলে শ্যাল ইউজ করা যায়, কিন্তু সেকেন্ড বা থার্ড পার্সনের সঙ্গে শ্যালের ব্যবহার হয় না। কিন্তু উইলকে যে কোনো পার্সনের সঙ্গে ব্যবহার করা যায়, আই হোক বা উই, ইউ হোক, হি হোক, সি হোক। এই জন্য শ্যালকে স্কিপ করে সব জায়গায় উইলের ব্যবহার করলে কোনো কনফিউশন থাকে না। ইভেন অ্যাকর্ডিং টু মডার্ন গ্রামার, উইল ইজ ইউজড এভরিওয়্যার। সব জায়গাতে উইলের ব্যবহারটা মূলত হয়ে থাকে। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স মানে কি, কোনো একটা কাজ রেগুলার ওয়েতে হয়, প্রতিদিন হয়, অ্যাজ ইউজুয়াল হয়, হ্যাবিচুয়াল কোনো ফ্যাক্ট, সাবজেক্টের পরে মেইন ভার্বের প্রেজেন্ট ফর্মটা বসে। আই রাইট আ লেটার, আমি একটা চিঠি লিখি। পাস্ট ইনডিফিনিট, সাবজেক্টের পরে V2, সাবজেক্ট সাবজেক্টের জায়গায়, অবজেক্ট অবজেক্টের জায়গায়, পরিবর্তনটা কোথায়? ভার্বের ফর্মে। এটার মানে কি, অতীতে কোনো একটা কাজ হয়েছিল যার ফল বা রিয়েকশন এখন আর নেই, বাংলা ক্রিয়াপদে ল বা লাম থাকে। অর্থাৎ আই রাইট আ লেটার, আমি একটা চিঠি লিখি। আই রোট আ লেটার, আমি একটা চিঠি লিখেছিলাম। আই উইল রাইট আ লেটার, আমি একটা চিঠি লিখবো। উই সিং আ সং, আমরা গান গাই। উই স্যাং আ সং, আমরা গান গেয়েছিলাম। উই উইল সিং আ সং, আমরা গান গাইবো। প্র্যাকটিক্যালি কম্পেয়ার করেন একটার সাথে আরেকটা, দেখেন বুঝবেন। ইউ ওয়াচ টিভি, তুমি টিভি দেখো। ইউ ওয়াচ টিভি, তুমি টিভি দেখেছিলে। ইউ উইল ওয়াচ টিভি, তুমি টিভি দেখবে। ইউ উইল ওয়াচ টিভি, তুমি টিভি দেখবে। হি নোজ হিম, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে, অনলি প্রেজেন্ট ইনডিফিনিট, আর কোথাও না। সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, ভার্বের সাথে এস বা ইএস বসে। হি নোজ হিম, সে তাকে চেনে। হি নিউ হিম, সে তাকে চিনতো। হি উইল নো হিম, সে তাকে চিনবে। শি প্লেইস ফুটবল, সে ফুটবল খেলে। শি প্লেইড ফুটবল, সে ফুটবল খেলেছিল। শি উইল প্লে ফুটবল, সে ফুটবল খেলবে। দে ড্রাইভ আ কার, তারা গাড়ি চালায়। দে ড্রোভ আ কার, তারা গাড়ি চালিয়েছিল। দে উইল ড্রাইভ আ কার, তারা গাড়ি চালাবে। দে ড্র পিকচার, তারা একটা ছবি আঁকে। দে ড্রিউ আ পিকচার, তারা ছবি এঁকেছিল। দে উইল ড্র পিকচার, তারা ছবি আঁকবে। রানা ইটস রাইস, রানা ভাত খায়। রানা এট রাইস, রানা ভাত খেয়েছিল। রানা উইল ইট রাইস, রানা ভাত খাবে। রানা গোস টু স্কুল, রানা স্কুলে যায়। রানা ওয়েন্ট টু স্কুল, রানা স্কুলে গিয়েছিল।
রানা উইল গো টু স্কুল, রানা স্কুলে যাবে। তাহলে এই হচ্ছে আমার তিনটা সিম্পল বা তিনটা ইনডিফিনিট টেন্স। সাবজেক্টের পর ভার্বের প্রেজেন্ট ফর্ম, প্রেজেন্ট সিম্পল, পাস্ট ফর্ম, পাস্ট সিম্পল, উইল প্লাস প্রেজেন্ট ফর্ম, ফিউচার সিম্পল। অর্থাৎ একটা কাজ অ্যাজ ইউজুয়াল হয়, রেগুলার ওয়েতে হয়, একটা কাজ অতীতে হয়েছিল, একটা কাজ হবে। তাহলে দেখেন এই যে বাক্যগুলো, সাবজেক্ট কিন্তু সাবজেক্টের জায়গায়, অবজেক্ট কিন্তু অবজেক্টের জায়গায়। যে আই ওয়াচ টিভি, আমি টিভি দেখি। আই ওয়াচ টিভি, আমি টিভি দেখেছিলাম। আই উইল ওয়াচ টিভি, আমি টিভি দেখবো। আই ড্রাইভ আ কার, আমি গাড়ি চালাই। আই ড্রোভ এ কার, আমি গাড়ি চালিয়েছিলাম। আই উইল ড্রাইভ আ কার, আমি গাড়ি চালাবো। কিন্তু বাক্য শুধু এইভাবে রাখলে হবে না, আমাদের কিন্তু একটা সেন্টেন্স বা বাক্যকে আবার নেগেটিভ, ইন্ট্রোগেটিভ, নেগেটিভ ইন্ট্রোগেটিভ, ডাবল ইউএস ওয়ার্ড অ্যাড করা, এগুলো কিন্তু শিখতে হবে। তা না হলে ডেভেলপ করা যায় না। অর্থাৎ একটা সেন্টেন্সকে আমরা কিভাবে ভাঙতে পারি, একটা সেন্টেন্স বা বাক্যকে কতভাবে ট্রান্সফর্ম করতে পারি, এটা আমি দেখাবো। এটা যারা যত বেশি পারবে তত দ্রুত তাদের ফ্লুয়েন্সিটা চলে আসে। যেমন মনে করেন, হি ড্রাইভস আ কার, সে একটা গাড়ি চালায়। এই যে বাক্যটা আমি লিখলাম, এই বাক্যটাকে আমি যদি নেগেটিভ করি তাহলে আমার কি হয়, যে হি ডাজেন্ট ড্রাইভ আ কার, সে গাড়ি চালায় না। এখন যদি বলি সে কি গাড়ি চালায়, ডাজ হি ড্রাইভ আ কার, সে কি গাড়ি চালায়। ডাজ হি ড্রাইভ আ কার, সে কি গাড়ি চালায়। সে কি গাড়ি চালায় না, তখন কি হবে, ডাজেন্ট হি ড্রাইভ আ কার, সে কি গাড়ি চালায় না। ডাজেন্ট হি ড্রাইভ আ কার, হ্যাঁ, ডাজেন্ট হি ড্রাইভ আ কার। এবার একটু নিচের দিকে নিয়ে আসি এটাকে। কি বলছিলাম, যে সে কি গাড়ি চালায় না, ডাজেন্ট হি ড্রাইভ আ কার। এবার আমি যদি ডাবল ইউএস ওয়ার্ড অ্যাড করি, দেখেন ইংলিশের কোশ্চেন দুই ধরনের হয়, একটা হচ্ছে ইয়েস নো কোশ্চেন, একটা হচ্ছে ডাবল ইউএস কোশ্চেন। অর্থাৎ অক্সিলারি ভার্ব যে যে কোশ্চেনটা হয়, অর্থাৎ যার উত্তরটা ইয়েস বা নো দিয়ে কমপ্লিট করা যায়, তাকে ইয়েস নো কোশ্চেন বলে। যেমন ডাজ হি ড্রাইভ আ কার, সে কি গাড়ি চালায়, ইউ ক্যান সে ইয়েস আর নো। ডাজেন্ট হি ড্রাইভ আ কার, ইউ ক্যান সে ইয়েস আর নো। এখন এর আগে যদি আমি ডাবল ইউএস ওয়ার্ড যুক্ত করি, তাকে ডাব্লিউএইচ যুক্ত ইন্টারোগেটিভ সেন্টেন্স বলে বা ইনফরমেটিভ কোশ্চেন বলে। যেমন সেখানে আমার একটা ইনফরমেশন দিতে হয়। আমি যদি বলি যে হোয়ার ডাজ হি ড্রাইভ আ কার, সে কোথায় গাড়ি চালায়। হোয়েন ডাজ হি ড্রাইভ আ কার, সে কখন গাড়ি চালায়। হ্যাঁ, দেন আপনার আমি যদি বলি হাউ ডাজ হি ড্রাইভ আ কার, সে কিভাবে গাড়ি চালায়। অথবা আমি যদি বলি হোয়াই ডাজ হি ড্রাইভ আ কার, সে কেন গাড়ি চালায়। অর্থাৎ এটা সিচুয়েশন অনুযায়ী আপনার যে ডাবল ইউএস ওয়ার্ডের প্রয়োজন সেভাবে আপনারা ব্যবহার করবেন। আবার আপনি নেগেটিভ ইন্টারেটিভও করতে পারেন, যে হোয়ার, হ্যাঁ, ডাজেন্ট হি হোয়ার ডাজেন্ট হি ড্রাইভ আ কার, অর্থাৎ সে কোথায় গাড়ি চালায় না। হ্যাঁ, ওয়েন ডাজেন্ট হি ড্রাইভ আ কার, সে কখন গাড়ি চালায় না। হাউ, সে কিভাবে গাড়ি চালায় না। হ্যাঁ, হোয়াই ডাজেন্ট হি ড্রাইভ আ কার, সে কেন গাড়ি চালায় না। তাহলে দেখেন একটা বাক্য থেকে আমি টোটাল জাস্ট একটা বাক্যকে কতগুলো বাক্যে ট্রান্সফর্ম করলাম, 12টা। দেখছেন, এইটা যদি আপনারা করতে পারেন তাহলে কি হয়, ফ্লুয়েন্সিটা দ্রুত চলে আসে। যেমন কি বলছি, যে হি ড্রাইভস আ কার, সে একটা গাড়ি চালায়। হি ডাজেন্ট ড্রাইভ আ কার, সে গাড়ি চালায় না। ডাজ হি ড্রাইভ আ কার, সে কি গাড়ি চালায়। ডাজেন্ট হি ড্রাইভ আ কার, সে কি গাড়ি চালায় না। প্রত্যেকটা টেন্সে, প্রত্যেকটা সেন্টেন্স দিয়ে এরকম করার প্র্যাকটিস করতে হয়। হোয়ার ডাজ হি ড্রাইভ এ কার, সে কোথায় গাড়ি চালায়। ওয়েন ডাজ হি ড্রাইভ এ কার, সে কখন গাড়ি চালায়। হাউ ডাজ হি ড্রাইভ এ কার, সে কিভাবে গাড়ি চালায়। ওয়াই ডাজ হি ড্রাইভ এ কার, সে কেন চালায়। ওয়ার ডাজেন্ট হি ড্রাইভ এ কার, সে কেন গাড়ি চালায় না। ওয়েন ডাজেন্ট হি ড্রাইভ এ কার, সে কখন গাড়ি চালায় না। হাউ ডাজেন্ট হি ড্রাইভ এ কার, সে কিভাবে চালায় না। হোয়াই ডাজেন্ট হি ড্রাইভ এ কার, সে কেন চালায় না। সো এই হচ্ছে মেইন বিষয়, এবং কিভাবে নেগেটিভ ইন্টারেটিভ করতে হবে সেটা আমরা দেখবো, আমি আপনাদেরকে করাবো। আর
আপনার যেটা বলছিলাম সেটা হচ্ছে কন্টিনিউয়াস এবং পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস, এই টেন্সগুলো আমরা নেক্সট ক্লাসে দেখব। বাট এই যেটা পড়ালাম বা যেটা দেখালাম, যারা আমার ফ্রি ক্লাসে ছিলেন আপনাদের মনে থাকার কথা, এইটা দিয়ে কিভাবে পাস্ট অ্যাক্টিভিটিস, প্রেজেন্ট অ্যাক্টিভিটিস বা ডেইলি অ্যাক্টিভিটিস এর উপর প্রেজেন্টেশনটা দেওয়া যায়, সরি ফিউচার অ্যাক্টিভিটিস এর উপর প্রেজেন্টেশনটা দেওয়া যায়, সেটাও কিন্তু আমি দেখিয়েছিলাম। অর্থাৎ সাবজেক্ট আছে, ভার্ব আছে, অবজেক্ট আছে। পরিবর্তনটা কোথায়? ভার্বের ফর্মে চেঞ্জ করলে এক একটা টাইমের চেঞ্জ হয়ে যাচ্ছে, এবং এই চেঞ্জিংটাকে নিয়ে কিভাবে ইংলিশে স্পিকিং করা যায় বা প্রেজেন্টেশন দেওয়া যায় আমি আপনাদের দেখিয়েছিলাম। আমার এই বইটার ভিতরেও এটা আছে। এখানে দেখেন বলা হচ্ছে, স্পিক অ্যাবাউট ইউর ডেইলি অ্যাক্টিভিটিস ইউজিং প্রেজেন্ট সিম্পল টেন্স। কি বলছে? আসসালামু আলাইকুম, গুড আফটারনুন ইউ অল, আই এম সাকিব বিফোর ইউ। আমি, বিফোর মানে আপনাদের সামনে, আই মিন ইন ফ্রন্ট অফ ইউ এর পরিবর্তে বিফোর বলতে পারেন, আপনাদের সামনে আমি সাকিব বলছি। আই এম রিয়েলি গ্ল্যাড টু শেয়ার মাই ফিলিংস, আমি সত্যি আনন্দিত আমার অনুভূতিটা ব্যক্ত করতে পেরে। আই উইল ট্রাই টু সে সামথিং অ্যাবাউট মাই ডেইলি অ্যাক্টিভিটিস, আমি আমার প্রতিদিনের কাজকর্ম সম্পর্কে কিছু বলার চেষ্টা করব। দেন আই গেট আপ আর্লি ইন দ্য মর্নিং এভরিডে, অর্থাৎ আমি প্রতিদিন খুব সকালে ঘুম থেকে উঠি। দেন আই ব্রাশ মাই টিথ, দাঁত ব্রাশ করি। আই ওয়াশ মাই ফেস অ্যান্ড টেক অ্যাবলিউশন ফর ফজর প্রেয়ার, আমি মুখ ধুই এবং ফজরের নামাজের জন্য উজু করি। আফটার দ্যাট আই ডু সাম এক্সারসাইজ, আমি কিছু ব্যায়াম করি। দেন আই রিফ্রেশ মাই সেলফ অ্যান্ড টেক মাই ব্রেকফাস্ট, তারপর আমি ফ্রেশ হই এবং আমার ব্রেকফাস্ট করি। দেন আই গেট রেডি টু গো টু অফিস অর কলেজ অ্যাট 9:30 AM, আমি 9:30টার দিকে অফিসে যাওয়ার জন্য রেডি হই। দেন আই স্টার্ট ডুইং মাই ওয়ার্ক, আমার কাজ শুরু করি। আই টেক লাঞ্চ এট 2 PM, আফটার দ্যাট আই কাম ব্যাক ফ্রম অফিস অ্যাট 5 PM, আমি 5টায় অফিস থেকে বাসায় আসি। দেন আই স্পেন্ড সাম টাইমস উইথ মাই ফ্যামিলি, আমার পরিবারের সাথে কিছু সময় কাটাই। আই লার্ন ইংলিশ ফর 1 hour, আই টেক মাই ডিনার অ্যাট 10 PM and go to bed for sleeping at 11 PM. So that's all about my daily activities. Thanks for patience hearing. অর্থাৎ অ্যাজ ইউজুয়াল আপনার রেগুলার লাইফে আপনি কি করেন, কোন কাজটা করেন, এইটা আপনাকে ইংলিশে ডিসক্রাইব করতে হবে। তো ইংলিশের ল্যাঙ্গুয়েজে সেন্টেন্সের যে স্ট্রাকচার, এটা কি আমরা বুঝি? দেখেন বাংলায় কিন্তু সাবজেক্ট প্লাস অবজেক্ট প্লাস ভার্ব হয়, অর্থাৎ বাংলায় ভার্ব লাস্টে থাকে, বাট ইংলিশে আপনি যখন সেন্টেন্স তৈরি করবেন, লিখবেন বা বলবেন, সাবজেক্টের পরেই কিন্তু ভার্বটা থাকে। দেখেন এখানে ইয়েলো কালার দিয়ে ভার্বগুলোকে হাইলাইট করছে, এবং এই ভার্বগুলো প্রেজেন্ট ফর্মের ভার্ব। প্রেজেন্ট ফর্ম মানে কি? এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আছে, অর্থাৎ কোনো একটা কাজ অ্যাজ ইউজুয়াল হয়, রেগুলার ওয়েতে হয়, কেউ কোনো কাজ প্রতিদিন করে, এইটাকে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বলি। তাহলে এটা কিসের সেন্টেন্স? এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এর সেন্টেন্স বা বাক্য। তার মানে কি? কোন একটা কাজ অ্যাজ ইউজুয়াল হয়, তেমন একটা মিনিং দেয়। ইংলিশে সাবজেক্ট আর ভার্বটা পাশাপাশি বসাতে পারলে অবজেক্ট বা এক্সটেনশনের পার্ট বা যাই বলেন না কেন, বাকি যে অংশটা সেটা অটোমেটিক্যালি চলে আসে। বাট একটা বিষয় মনে রাখবেন, একটা সার্টেইন টাইমকে মেনটেন করে আপনি আপনার সমস্ত কথাবার্তা ইংলিশে চালিয়ে যেতে পারেন না বা বলতে পারবেন না। এর জন্য আপনার কথার পরিবর্তন, সময়ের পরিবর্তন বা কালের পরিবর্তনটা করতে হয়। আর এই পরিবর্তনের জন্য মূলত ভার্বের ফর্মের উপর ফোকাস রাখতে হয়। অর্থাৎ আমি যদি আপনাকে বলি, হোয়াট ডিড ইউ ডু টুডে, হোয়াট ওয়াজ ইয়ার টুডেস অ্যাক্টিভিটিস, অর হোয়াট ডিড ইউ ডু ইয়েস্টারডে, আপনি গতকাল সারাদিন কি করেছিলেন, বা আজকে এখন রাত 10:30, 11টা বাজতে গেছে, আপনি আজ সারাদিন কি করেছেন, আপনার সারাদিনের যে জার্নিটা সেটা কি ইংলিশে ডেসক্রাইব করতে পারবেন? বা গতকাল কি করেছিলেন সেটা বলতে পারবেন? তো আপনি বলছেন আমি এই টাইমে ঘুম থেকে উঠেছিলাম, ফজরের নামাজ পড়েছিলাম, ভাত খেয়েছিলাম, এই টাইমে বাসায় অফিসে এসেছিলাম, স্কুলে গিয়েছিলাম, এই টাইমে লাঞ্চ করেছিলাম, ওর সাথে দেখা করেছিলাম, বাড়ি এসেছিলাম, শপিং এ গেছিলাম, টিভি দেখেছিলাম, মাগরিবের নামাজ পড়েছিলাম। এই যে করেছিলাম, পড়েছিলাম, লিখেছিলাম, এই যে অতীতের কথাগুলো যখন আপনি ডেসক্রাইব করবেন, মেইন ভার্বের পাস্ট ফর্ম ইউজ করতে হবে। দেখেন পরিবর্তনটা কোথায়? ইংলিশ ল্যাঙ্গুয়েজ কঠিন না, ইংলিশ ইজ আ ভেরি স্ট্রেট ল্যাঙ্গুয়েজ। সাবজেক্ট সাবজেক্টের জায়গায় থাকবে, অবজেক্ট অবজেক্টের জায়গায় থাকবে। পরিবর্তনটা হয় মূলত ভার্বের ফর্মে। যেমন এখানে কি বলছে দেখেন, যদি কথা চেঞ্জ হয়, এই চেঞ্জটা, পরিবর্তনটা করা শিখতে হবে। কি বলছে? এই বডি পার্টে আসেন, আই গট আপ আর্লি ইন দ্য মর্নিং ইয়েস্টারডে, আমি গতকাল খুব সকালে ঘুম থেকে উঠেছিলাম। বাংলাটা কি? উঠেছিলাম। গেটের পাস্ট ফর্ম গট, এই যে গ্রিন কালার দিয়ে কিন্তু হাইলাইট করা ভার্বের ফর্মগুলো। দেন আই ব্রাশ মাই টিথ,
washed my face, and took ablution for further prayer. After that, I did some exercise, refreshed myself, and took my breakfast. এখানে take হবে না, এবং আমি আমার ব্রেকফাস্ট করেছিলাম। দেন আই গট রেডি টু গো টু অফিস অ্যাট 9:30 AM। 9:30টার দিকে অফিসে যাওয়ার জন্য রেডি হয়েছিলাম। আই স্টার্টেড ডুইং মাই ওয়ার্ক। আমি আমার কাজ শুরু করেছিলাম। আই টুক লাঞ্চ অ্যাট 2 PM। আমি 2টায় আমার লাঞ্চ করেছিলাম। আফটার দ্যাট আই কেম ব্যাক ফ্রম অফিস অ্যাট 5 PM। আমি 5টায় অফিস থেকে বাসায় ফিরেছিলাম। এই দেখেন, আই স্টার্টেড ডুইং মাই ওয়ার্ক, আমি আমার কাজ শুরু করেছিলাম। অনেকে এই জিনিসটা বোঝে না, আমি এইমাত্র কিন্তু বলছিলাম সাবজেক্টের পরে যে ভার্বটা বসে সেটা মেইন ভার্ব, এইটা থেকে দূরে যে ভার্ব বসে সেগুলো নন ফাইনাইট ভার্ব। সেটা জেরান, ইনফিনিটিভ বা পার্টিসিপল হতে পারে। সাবজেক্ট কে? আই। স্টার্টেড ওইটা মেইন ভার্ব, কোন টেন্স আছে? পাস্ট ইনডিফিনিট। তাহলে ডুইং যেটা, এটা কি কোনো মেইন ভার্ব? এর আগে অ্যাম, ইজ আর ওয়াজ আর আছে? এটা দেখে টেন্স চেনা যাচ্ছে না, তাহলে এটা নন ফাইনাইট ভার্ব। এখানে অ্যাজ এ পার্ট অফ স্পিচ এটা একটা জেরান্ডের কাজ করে, জাস্ট করা বোঝায়, স্থির একটা অবস্থা। স্টার্টেড আমি শুরু করেছিলাম, করা। ডু মানে করা, মানে ডুইং বলতে করা, মাই ওয়ার্ক আমার কাজ করা শুরু করেছিলাম। বিষয়টা হচ্ছে এমন। তো বোঝার চেষ্টা করেন, এইগুলো বুঝতে হয়। এই জন্য কিন্তু এই প্রথমে আপনাদের ওই ভার্বের যে ক্লাসিফিকেশন বা ফাংশন গুলো দেখিয়ে নিয়েছি। অনেকে এই জিনিসগুলো বোঝে না, ডুইং দেখে মনে করে যে এখানে আবার কেন একটা ভার্ব, বা এটা তো কোন টেন্স চিনতে পারতেছি না। এগুলো কোনো ভার্ব না, অ্যাকচুয়ালি চেহারাটা ভার্ব হলেও এটা একটা নন ফাইনাইট ভার্ব। সো দেন আই স্পেন্ড সাম টাইমস উইথ মাই ফ্যামিলি। I came back from office, তাহলে কামের past from came, take এর past from took, spend এর past from spent. I learned English for 1 hour. I learned, আমি 1 ঘন্টার জন্য ইংরেজি শিখেছিলাম। Then I took my dinner at 10 PM, আমি 10টায় ডিনার করেছিলাম। And I went to bed for sleeping at 11 PM. So it was my yesterday activities. Thanks for patience hearing. তাহলে কথার পরিবর্তন, সময়ের পরিবর্তন, অতীতকালে কোনো কথা যখন আমি বলতে চাচ্ছি বা বলতে চাচ্ছি, আমার পরিবর্তনটা কোথায় হচ্ছে? ভার্বে, গট, ওয়াশড, স্টার্টেড, কেম, লার্নড, ওয়েন্ট, স্পেন্ট, টুক, ব্রাশড। এগুলো কিন্তু আমাদের বুঝতে হবে। অতীতের যে কোনো ঘটনা, যে কোনো সিচুয়েশন, যে কোনো কিছু আপনি যদি ইংলিশে ডিসক্রাইব করতে চান, আপনার কিন্তু এইভাবেই ভার্বের এই পাস্ট ফর্মটাকে ব্যবহার করতে হবে, করার চেষ্টা করতে হবে। এই হচ্ছে বিষয়। এখন আমি যদি আপনাকে বলি যে হোয়াট উইল ইউ ডু টুমরো, আপনি আগামীকাল কি করবেন, আপনার আগামীকালকে সারাদিনের কাজ কি হবে, এটা ইংলিশে ডেসক্রাইব করেন তো আপনি পারবেন কিনা? তো আগামীকালকের যে কোনো ঘটনা বা যে কোনো বিষয় আপনি যদি ইংলিশে ডেসক্রাইব করতে চান, ইংলিশে যদি আপনি বলতে চান, তখন আপনার মেইন কাজটা কি হবে? তখন সেটাকে আপনি মেইনলি কিভাবে ডেসক্রাইব করবেন বা কিভাবে আপনি বর্ণনা করবেন? দেখেন, এই বিষয়গুলো কিন্তু কঠিন না, এটা ইজিলি করা যায়। আমরা এটাকে ইজিলি সলভ করতে পারি। যেমন, তো যে কথাটা আমি বলছি, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হিয়ার, যে কথাটা আমি বলছি, আহ আগামীকালকের কাজটাকে আপনি ডেসক্রাইব করার জন্য শ্যাল বা উইল প্লাস V1, অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম নেবেন ফিউচারে। অর্থাৎ আমি যাব, খাবো, করবো, আমি এই টাইমে ঘুম থেকে উঠবো, এর সাথে দেখা করবো, এই টাইমে শপিং করবো, এই টাইমে লাঞ্চ করবো, এই টাইমে নামাজ পড়বো, আবার এই টাইমে ক্লাসে জয়েন করবো। তাহলে এটা যে কঠিন না। আমাদের মেইন বিষয় হচ্ছে আমরা বাংলায় একটা কথা ভাবি, সেটাকে ইংলিশে বলতে যাই, বলতে পারি না। এর মেইন রিজন আমরা সময়ের পরিবর্তন করতে পারি না। অর্থাৎ বাংলা একটা কথা যখন আমি কারোর সঙ্গে কনভারসেশন করছি, কারোর সঙ্গে কমিউনিকেশন করছি, একটা টাইমের উপর ভিত্তি করে কথা চালিয়ে যেতে পারি না, আমাদের সময়ের পরিবর্তন করতে হয়। আর এই সময়ের পরিবর্তনটা করার জন্য মূলত ভার্বের ফর্মের পরিবর্তন হয় টেন্স মেনটেন করে। সেই ভার্বের ফর্মের পরিবর্তনটা, সময়ের সেন্সটা যদি কেউ সঠিকভাবে বুঝতে পারে আর করতে পারে, ইংরেজি ভাষা তো কঠিন না। সাবজেক্ট কে? একটা সাবজেক্ট নেন, কে কাজ করে? আমি, তুমি, সে, তারা। দেন যে টাইমটাকে সেখানে মেনশন করা হচ্ছে সেই টাইম অনুযায়ী ভার্বটাকে ইউজ করেন। আর সাবজেক্ট আর ভার্ব ইউজ করতে পারলে এক্সটেনশন বা বাকি অংশটা ইংলিশ ল্যাঙ্গুয়েজে এটা অটোমেটিক্যালি চলে আসে। যেমন দেখেন, হোয়াট উইল বি ইউর টুমোরোস অ্যাক্টিভিটিস, আর হোয়াট উইল ইউ ডু টুমোরো। এখানে কি বলছে? আই উইল গেট আপ আর্লি ইন দ্য মর্নিং টুমোরো, অর্থাৎ আমি আগামীকাল খুব সকালে
ঘুম থেকে উঠবো। দেন আই উইল ব্রাশ মাই টিথ, আমার দাঁত ব্রাশ করব। আই উইল ওয়াশ মাই ফেস অ্যান্ড টেক অ্যাবলিউশন ফর ফজর প্রেয়ার, আমি মুখ ধুবো এবং ফজরের নামাজের জন্য উঁচু করব। আফটার দ্যাট আই উইল ডু সাম এক্সারসাইজ, তারপর আমি কিছু ব্যায়াম করব। দেন আই রিফ্রেশ মাই সেলফ অ্যান্ড টেক মাই ব্রেকফাস্ট, আমি ফ্রেশ হব এবং আমার ব্রেকফাস্ট করব। আই উইল গেট রেডি টু গো টু অফিস অর কলেজ অ্যাট 9:30 AM, 9:30 দিকে অফিসে যাওয়ার জন্য রেডি হব। দেন আই উইল স্টার্ট ডুইং মাই ওয়ার্ক, আমার কাজ শুরু করব। আই উইল টেক লাঞ্চ অ্যাট 2 p.m, আমি 2টায় লাঞ্চ করব। আফটার দ্যাট আই উইল কাম ব্যাক ফ্রম অফিস অ্যাট 5 p.m, আমি 5টায় অফিস থেকে বাসায় ফিরবো। দেন আই উইল স্পেন্ড সাম টাইমস উইথ মাই ফ্যামিলি, আমার পরিবারের সাথে কিছু সময় কাটাবো। অ্যান্ড আই উইল লার্ন ইংলিশ ফর 1 hour, 1 ঘন্টার জন্য ইংরেজি শিখবো। দেন আই উইল টেক মাই ডিনার অ্যাট 10 p.m, অ্যান্ড আই উইল গো টু বেড ফর স্লিপিং অ্যাট 11 p.m. সো দ্যাট উইল বি মাই টুমোরোস অ্যাক্টিভিটিস। থ্যাংক ফর পেশেন্স হেয়ারিং। সো এইভাবে উইন প্লাস ভিয়ন সাবজেক্টের পরে দেন অবজেক্টটা দেখবেন অটোমেটিক্যালি, বাকি যে অংশটা অটোমেটিক্যাল চলে আসবে। তো অ্যাজ ইউজুয়াল কেউ কোনো কাজ করে, রেগুলার ওয়েতে করে, প্রতিদিন করে, সাবজেক্টের পর ভার্বের এই বেস ফর্ম বা প্রেজেন্ট ফর্মটা বসে। অতীতে কেউ কোনো কাজ করেছিল, সাবজেক্টের পর ভার্বের পাস্ট ফর্মটা বসে। ভবিষ্যতে কেউ কোনো কাজ করবে, এই উইল প্লাস প্রেজেন্ট ফর্ম। তাহলে এখন এইখানে একজনের একটা স্যাম্পল অ্যান্সার দেওয়া আছে, এইটার উপর ডিপেন্ড করে আপনারা প্রতিদিন কোন কাজটা করেন, গতকাল কোনটা করেছিলেন, আগামীকাল কোনটা করবেন, এটা একটু ইংলিশে নিজের মতো করে লিখে নেক্সট ক্লাসে আমি আপনাদের কাছ থেকে জানার চেষ্টা করব। অর্থাৎ আপনাদের কাছ থেকে এখানে স্পিকিং আমি টেস্ট নিব। অর্থাৎ আপনারা এখানে কথা বলবেন, আপনাদের নিজেদের এক্সপিরিয়েন্সটাকে শেয়ার করবেন অ্যাবাউট প্রেজেন্ট অ্যাক্টিভিটিস, পাস্ট অ্যাক্টিভিটিস অর ফিউচার অ্যাক্টিভিটিস। হ্যাভ ইউ আন্ডারস্টুড হোয়াট আই হ্যাভ সেড? ক্লাসের রেকর্ড, পিডিএফ ফাইল আমি প্রোভাইড করব। Yes, sir. Yes, sir. Yes. রেকর্ড ক্লাস পিডিএফ Yes, sir. ফাইল দেওয়ার পরে দিব, আমি দ্রুত দিব। গত ক্লাসের রেকর্ড এবং ফাইলটাও আমি দিচ্ছি, এখনই পাঠিয়ে দিচ্ছি। আর এই যেটা আছে এইটা, এই এই দুইটা স্যার আজকে আপনারা, পিডিএফ ফাইলটা দিয়েন স্যার। হ্যাঁ হ্যাঁ দিব, অবশ্যই দিব। এইটা আপনারা একটু কাভার করে ফেলবেন। আর ওই যে প্রেপোজিশন, ওইটাও আমার বইতে অনেক সুন্দরভাবে লেখা আছে। আমি আবারও বলছি, যাদের সামর্থ্য আছে, যারা পারবেন, বইটা নিয়ে নেবেন। ঠিক আছে, বইটা দ্রুত নেওয়ার চেষ্টা করেন। তাহলে আপনাদের সুবিধাটা হচ্ছে ল্যাঙ্গুয়েজটা শিখতে অনেক সহজ হবে। সত্যি কথা এটাই। হ্যাঁ, এবং এটা আপনার নেক্সট জেনারেশনকে আপনি পড়াতে পারবেন, আপনার জন্য একটা অ্যাসেট, একটা সম্পদ হয়ে থাকবে। নেওয়ার চেষ্টা করবেন। আর এই ক্লাস রেকর্ড পিডিএফ ফাইল আমি দ্রুত পাঠিয়ে দিচ্ছি, এটা একটু দেখেন। আর প্রথম থেকে আমি এখন ফ্রি হয়ে গেছি, এখন আপনাদের ক্লাসগুলো আমি রেগুলার নিচ্ছি। আর এই যে গ্যাপটা, সেটা আমি ফিল আপ করে দিব এবং খুব দ্রুত আপনারা ডেভেলপ করতে পারবেন। প্রথম থেকে যারা ক্লাসগুলো করতে পারেনি ধারাবাহিকভাবে, আমি পরপর কিছু ক্লাস, রেকর্ডেড ক্লাস আমি সাজিয়ে দিব। অর্থাৎ যারা যে ক্লাসগুলো মিস করেছেন, প্রথমের ওই যে নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, প্রিপোজিশন, গ্রামারের যে ক্লাসগুলো মিস করেছেন, তারা যাতে সেগুলো দেখে নিতে পারেন। আর এইখান থেকে আমাদের স্পিকিং এর ক্লাসগুলো শুরু হচ্ছে। নেক্সট ক্লাসে কিন্তু আমি কন্টিনিউয়াস পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস নিয়ে আলোচনা করব এবং কিভাবে এই নেগেটিভ ইন্টারেটিভ করতে হয় এগুলো দেখাবো। আপনাদের কাছ থেকে প্রেজেন্টেশন নিব, ইভেন নতুন একটা টপিকের উপর প্রেজেন্টেশন দিয়ে দিব, যেটা আপনাদের এই টেন্স মেনটেন করে সলভ করতে হবে। এছাড়া আমার কাছে আরেকটা শিট আছে, 500 এক্সাম্পল অফ টেন্স। আমরা অনেকেই আছি যারা টেন্সের স্ট্রাকচার জানি, কিন্তু স্ট্রাকচার জানা সত্ত্বেও একটা কথা বাংলায় ভাবলে অ্যাকচুয়ালি সেটা কোন টেন্সের ভিতরে যাবে এটা আমরা ধরতে পারি না, দ্বন্দ্বের ভিতর পড়ে যাই, কনফিউশন ফেস করি। এই কনফিউশনটা যাতে না আসে, এর জন্য আমাদের প্রচুর 500টার মতো এক্সাম্পল আছে, এক একটা টেন্সের উপরে 60টা 70টা এক্সাম্পল আছে। যেটা যদি আপনি প্র্যাকটিস করতে পারেন, বাংলা প্লাস ইংলিশ সেন্টেন্স, তাহলে ওই জায়গাটা থেকে, ওই 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 প্রবলেমটা থেকে আপনি ওভারকাম করতে পারবেন। ওই যে একটা কথা ভাবলে সেটা যে কোন টেন্সে যাবে এটা আমি ধরতে পারি না, এই জায়গাটা থেকে ওভারকাম করতে পারবেন। এটা আপনার আর মনে হবে না, যে কোনো কথা বাংলায় ভাবলেই সেটা ইনস্ট্যান্টলি ইংলিশে কনভার্ট বা ট্রান্সলেট করতে পারবেন। তো এগুলো আমি দেখাবো এক এক করে। এখনকার প্রত্যেকটা ক্লাস ইম্পর্ট্যান্ট। আগামীকালও টাইমলি ক্লাস করবেন, রাত 10টাতেই ক্লাস হবে আগামীকালও, কেউ মিস করবেন না। আর এগুলো আমি দিয়ে দিচ্ছি, করার চেষ্টা করবেন, ঠিক আছে? বোঝাতে পারছি? সবাই বুঝতে পারছেন আমি কি বললাম? ওকে স্যার। আর বইটা অনেক সুন্দরভাবে হ্যাঁ, হ্যাঁ, আর আমি একটু বাইরে ছিলাম ছুটিতে, অনেকে আমার সাথে হয়তো কল দিয়ে আমার সাথে যোগাযোগ করতে পারেননি বা কথা বলতে পারেননি মেসেজ দিয়ে। এখন থেকে আপনাদের কারো কোনো কোশ্চেন থাকলে বা কোনো প্রশ্ন থাকলে, কোনো সমস্যা থাকলে হোয়াটসঅ্যাপে নক দিয়ে কথা বলতে পারবেন, যোগাযোগ করতে পারবেন, সমস্যা নেই, ঠিক আছে? আমি রেসপন্স করব।
যারা কথা বলতে পারেন। স্যার আমরা যে বইটা স্যার অর্ডার দিতে ওটা কবে পাবো? আচ্ছা, আর আর যারা এই রিসেন্টলি এই 2-4 দিনের ভিতরে যারা অর্ডার দিয়েছেন, তারা আমাকে আরেকবার একটু ইনফর্ম করবেন, ঠিক আছে, যে আমি বইটা অর্ডার দিয়েছি, আমাকে একটু ইনফর্ম করবেন, তাহলে আমি আগামীকালই পাঠিয়ে দিব। আগামীকাল প্রচুর বইয়ের ডেলিভারি যাবে, আপনারা আগামীকালই পেয়ে যাবেন, ঠিক আছে। এটার সাথে থাকলে আপনাদের জন্য ভালো হবে ক্লাস করা।